দেখুন মাংসের রংটা একদম আমার মা পান খাওয়ার পরে যেরকম গাঢ় সুন্দর একটা রং হতো ঠিক সেরকম হয়েছে। আর ঘ্রাণটা এমন যেন মায়ের পান খাওয়ার পর মুখ থেকে ভেসে আসা সেই চেনা মিষ্টি সুবাস আর তুলনা সত্যিই হয় না। একটা মাংস দেখাবো, এই মাংসটা দেখাবো। মাংসটা দেখুন কত রসালো হয়েছে, নরম হয়েছে, রসে একদম টইটুম্বুর হয়েছে, হাত দিলেই ভেঙে ভেঙে যাচ্ছে। দেখুন এই মাংস দিয়ে গরম ভাতের এক লোকমা মুখে তুলতেই মনে হবে যেন ছোটবেলার মায়ের হাতের খাওয়া সেই চিরচেনা স্বাদ আবার ফিরে পেয়েছেন। আমি সত্যি বলছি, এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর সেই রেসিপিটাই আমি সহজ করে আমি আপনাদের কাছে শেয়ার করেছি। ঘরের সাধারণ মশলা দিয়ে কিভাবে অসাধারণ সুস্বাদু রান্না করা যায় এটা ধাপে ধাপে বুঝিয়েছি। তাই পুরো ভিডিওটা দেখলে রেসিপিটা বানাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আশা করি রেসিপিটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। চলুন দেখে আসি বহুদিন ফ্রিজে থাকা মাংস কিভাবে এত সুন্দর রসালো টইটুম্বুর সুস্বাদে ভরপুর করে তৈরি করলাম। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 কেজি গরুর মাংস আছে। এটা কোরবানির গরুর মাংস। সবাই জানেন কোরবানি কিন্তু 1.5 মাসের মতো হয়ে গেছে, প্লাস হবে হয়তো। মাংসটা দীর্ঘদিন ফ্রিজে ছিল, এটা একদম লাস্ট মাংস। আমি এর গন্ধটা দূর করব। দীর্ঘদিন ফ্রিজে থাকার পরে একটা গন্ধ হয়, কিন্তু সেই গন্ধটা দূর করলে রান্নাটা অনেক সুস্বাদু এবং সুঘ্রাণ হবে। এই রান্নাটা থেকে শেষ পর্যন্ত আমার মা শিখিয়েছে, আমি সেইভাবে এই রান্নাটা তৈরি করব আজকে। প্রথমে ভিনেগার দিলাম 2-3 টেবিল চামচ, বেশি দেওয়া যাবে না কিন্তু ভিনেগার। লেবুর রস 1 টেবিল চামচ। লেবুর রস আলো দেওয়া লাগতো, তো আমার হাতের কাছে নাই, সেজন্য আমি দিলাম না। এখন সব কিছু ভালোভাবে মেখে নেব। আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। একটু পানি দেব, তাহলে ময়লা যে জীবাণুটা আছে, ব্যাকটেরিয়া সবগুলো ভালোভাবে বের হতে সাহায্য করবে। আবারও আমি ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি 30 মিনিট মাংসটা আমি রেস্টে রাখবো, তাহলে যত জীবাণু আছে, যত রক্ত আছে, যত ময়লা আছে সব বের হয়ে আসবে। তাহলে মাংসটা একদম ফ্রেশ হবে। 30 মিনিট পরে আমি একদম পরিষ্কার করে নিয়ে চলে আসব। মাংস আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, বেশ কয়েকবার কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি, যেন ভিনেগারের গন্ধ, লেবুর গন্ধটা চলে যায়। এখন আমার মা এই রান্নাটাকে সুস্বাদু এবং সুঘ্রাণ করার জন্য যে মশলাগুলো দিত, আমি একে একে সেই মশলাগুলো দেব। দেওয়ার পরে বাকি কথাগুলো আমি বলবো। প্রথমে স্বাদ অনুযায়ী লবণ। ঝালটা 2 প্রকার যাবে, এটা স্বাদও হবে, ঘ্রাণও হবে। ঝালটা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী। এখানে মরিচ বাটা আছে, এই মরিচ বাটা কিন্তু আজকের বাটা। এখানে যে মশলাগুলো আমি আজকে ব্যবহার করব সব আজকের বাটা মশলা। এটা আমি স্বাদ অনুযায়ী দিলাম। এখানে আমি রসুন থেতো দিচ্ছি, মা যেভাবে দিতেন। যেখানে আমি 1 মুঠ রসুন নিয়ে সেটা আমি থেতো করে নিয়েছি। বেশি মাংস হলেই যে বেশি মশলা দিতে হবে এমনটা কিন্তু না। বেশি মাংসতে পরিমাণ মতো মশলা দিতে হয়, তাহলে সেই রান্নাটা সুস্বাদু হয়। উঁচু করে 2 টেবিল চামচ এখানে আদা বাটা দেব। সমান করে 2 টেবিল চামচ জিরা বাটা, কিন্তু আজকের বাটা। সমান করে 2 টেবিল চামচ ধনে বাটা। হলুদ গুঁড়া পরিমাণ মতো আমি 2.5 চামচ দিয়েছি। সমান করে জিরা গুঁড়া আর ধনে গুঁড়া 4 টেবিল চামচের মতো হবে। গোলমরিচের গুঁড়া 2 চামচের মতো ব্যবহার করব। এখানে আমি 1 চামচের মতো দিলাম, পরে 1 চামচ দেব। গরম মশলা আমি এখানে 1 চামচ দেব। জয়িত্রী গুঁড়া পরিমাণ মতো। জয়ফল গুঁড়া 1/2 চামচ আছে, যেহেতু মাংস বেশি, এটা কিন্তু মাংস সিদ্ধ করতেও সাহায্য করে। আর মা এখানে একটা বিশেষ মশলা দিত, এখন দিব। এটা বস মশলা, এটা সারা রাত ভিজিয়ে রেখে দিতে হয়। এটা দেখতে কিছুটা আদার মতো, কিন্তু প্রচুর পরিমাণে শক্ত, তো
তো এটা আমি কেটে কেটে নিয়েছি, এটা দিলে যেমন স্বাদ হবে তেমন কালার হবে। এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো আছে, কালারটা আরও ডার্ক করার জন্য দিলাম, দেখতে যেন আরও সুন্দর হয়। তো এটা অপশনাল। পরিমাণ মতো সরিষার তেল দেব, চাইলে সাদা তেলও দিতে পারেন। এখন আমার মা যেটা বলতো, রান্নার যে স্বাদ, মূল স্বাদটা এখন এখান থেকেই শুরু হবে। প্রথম ধাপটা এখানেই। এখন সমস্ত মশলাগুলো মাংসর সঙ্গে আমি ভালোভাবে মেখে নেব। একদম সময় নিয়ে, ধৈর্য নিয়ে মাংসের সঙ্গে খুবই ভালো করে মেখে নিতে হবে, একদম যেন আঠালো আঠালো ভাব হয়। আমি কিন্তু এখানে পরে আরও একটু তেল দিয়েছি, যেন মশলাটা মাংসের গায়ে গায়ে লেগে থাকে, সেজন্য। এভাবে মেখে নিলে যেটা হবে, মাংসের যে একটা গন্ধ ছিল সেটাও চলে যাবে, আর খাওয়ার পরে আপনি বুঝতেই পারবেন না এটা দীর্ঘ সময় ফ্রিজে ছিল। তো আমি খুবই সুন্দর করে রান্না করব, আর রান্না করার পরে এর যে একটা কালার হবে আর যে একটা ঘ্রাণ হবে, আপনি যখন খাবেন তখন আপনি বুঝতেই পারবেন না এটা ফ্রিজে 1.5 মাস প্লাস ছিল, বা কাউকে যখন তৈরি করে খাওয়াবেন সেও কিন্তু বুঝতে পারবে না এটা বহুদিন ফ্রিজে ছিল। আমি যেভাবে রান্না করব এর স্বাদ 1 বছর জিহ্বায় লেগে থাকবে। এখন আমি 10 মিনিট আগে এটা মেখে নেব। মাখাটা প্রায় শেষ। এই রান্নাটাকে আরও সুস্বাদু করার জন্য এখানে মা কলিজা, ফেফসা, গুদ্দা এগুলো দিত। এগুলো কিন্তু আমি 15 থেকে 20 মিনিট একদম হাই হিটে সিদ্ধ করে নিয়েছি। যত রক্ত ছিল, ময়লা ছিল, সেগুলো সব বেরিয়ে গেছে, না হলে রান্নাটা কিন্তু সুস্বাদু হতো না। এভাবে মিশ্রিত মাংস নিলে পরে এই রান্নাটা কিন্তু আরো সুস্বাদু হয়। এখন আমি আবারও মাখতে থাকবো, আর রান্নাটা কিন্তু ধৈর্য সহকারেই করতে হয়। রান্না একটা আর্ট, এখানে যত সময় দেবেন তত রান্নাটা সুস্বাদু হবে। মাংসটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু মাংসের গায়ে গায়ে লেগে আছে। কালারটা দেখুন, এখনই মাশাআল্লাহ চমৎকার হয়েছে। তাহলে রান্নার পরে বলুন তো কেমন হবে? রান্নাটা পুরোটুকু দেখতে হবে, তাই না? এখন মাংসটা স্বাদ হওয়ার দ্বিতীয় ধাপ। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সারা রাত ম্যারিনেশন করে রাখবেন, আর যদি সময় না থাকে কমপক্ষে 5 থেকে 4 ঘন্টা ম্যারিনেশন করে রাখবেন। আর যদি তাও না থাকে তাহলে কমপক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টা রাখবেন। 30 মিনিট ম্যারিনেশন করে রাখবো, এতে করে মশলাগুলো সমস্ত মাংসর ভেতরে ঢুকবে, খেতে সুস্বাদু হবে, কালারটাও দারুণ হবে। আমি 30 মিনিট রাখলাম, চলে এলাম 30 মিনিট পরে। এখন চলে যাচ্ছি মেইন পর্বে, রান্নাটা কিভাবে সুস্বাদু করেছিল আমার মা। চলে এলাম রান্না করার জন্য। রান্নাটাকে আরো সুস্বাদু করার জন্য সরিষার তেল দেব 1.5 কাপ। আপনারা চাইলে সাদা তেল আর সরিষার তেল মিক্স করেও দিতে পারেন। চাল কিন্তু লোতে আছে। এখন আমি আস্ত মশলা দেব কিছু, পরিমাণ মতো 7-8টা সাদা এলাচ, কালো এলাচ, লং 15-16টা, দারুচিনি ছোট ছোট 5-6টা, তেজপাতা 3-4টা ছোট। 10 সেকেন্ড ভেজে নেব যেন মশলার গন্ধটা বেরিয়ে আসে, তাহলে রান্নাটা অনেক সুস্বাদু হবে। এখানে কুচানো 3 কাপ পেঁয়াজ আছে, আমি একটু বেশি দিয়েছি, কারণ রুটি দিয়ে খেতে হয়, পরোটা দিয়ে খেতে হয়, তাহলে গ্রেভিটা একটু ভালো হয়। পেঁয়াজ কিন্তু কম বেশি করা যাবে, আপনারা চাইলে 2 কাপও দিতে পারেন, যেহেতু মাংস অনেক বেশি, মাংসটা মজে যাবে, গ্রেভিটা হবে। এখন পেঁয়াজগুলো আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের সুন্দরভাবে কালার চলে এসেছে, দেখে বুঝতে পারছেন, আর এই কালারটাই আজকের রান্নার জন্য লাগবে। আর কিছু কথা আমি পরে বলছি, মাংস দেওয়ার পরে মাংসগুলো দিয়ে দেবো। এর সঙ্গে আমি একটু গরুর তেল দিচ্ছি, এই রান্নাটাকে আরো প্রিমিয়াম লেভেলে নিয়ে যাওয়ার জন্য। পরিমাণ মতো দিতে হবে, বেশি না। যেমন ঘ্রাণ হবে তেমনি সুস্বাদু হবে, বুঝতেই পারবেন না এটা ফ্রিজে ছিল অনেক দিন পর্যন্ত। আর এই পেঁয়াজটা ব্রাউন কালার করে দিলাম, এটার রান্নার ঘ্রাণটা শুরু থেকেই মাংসর ভেতরে থাকবে, স্বাদটাও একদম শুরু থেকেই রান্নার ভেতরে থাকবে, আর কালারটাও হবে একদম অসাধারণ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন মাংস থেকে পানি উঠবে, ঢেকে দিয়ে অপেক্ষা করব 15 মিনিটের মতো, নাড়াচাড়া করব
যেন নিচে লেগে না যায়। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পরে। দেখতে পাচ্ছেন মাংস থেকে কত পানি বেরিয়ে এসেছে। আর কালারটা কিন্তু এখনই চমৎকার হয়েছে। রান্নার কিন্তু আরও অনেক ধাপ বাকি আছে। এখন এই পানি দিয়ে আমি মাংসটা বেশ সময় ধরে কষিয়ে নেব। মাংস রান্নার ক্ষেত্রে যত কষাবেন তত রান্নাটা সুস্বাদু হবে, মশলাগুলো তত মাংসর ভিতরে ঢুকবে, রান্না আরও মজাদার হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো, নাড়াচাড়া করব যেন নিচে লেগে না যায়। ফিরে এলাম প্রায় 40 থেকে 50 মিনিট পরে। বুঝতে পাচ্ছেন মাংসটা আমি কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তেল একদম উপরে ভাসছে আর মশলাগুলো মিশে গিয়ে একদম গ্রেভি গ্রেভি হয়েছে। আর কালারটা কিন্তু এখনই চমৎকার হয়েছে। আরও 2-3টা স্টেপ বাকি আছে। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য উষ্ণ উষ্ণ গরম পানি 1 কাপ দেব। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মাংস যত ধৈর্য ধরে কষাবেন তত মাংসর কালারটা সুন্দর হবে। খেতে তো মানে কি আর বলবো, অসাধারণ লাগবে। এইভাবে আমি কষাতে থাকবো। কষাতে কষাতে মাংসটা সিদ্ধ করে নেব। যদি প্রয়োজন মনে করি আরও 1 কাপ পানি দেব। দিয়ে মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে, তেল উপরে ভেসে উঠলে আমি ফিরে আসব। ফিরে এলাম 25 মিনিট পরে। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তেলগুলো না একদম উপরে ভেসে উঠেছে। কালারটা মাশাআল্লাহ চমৎকার হয়ে গেছে। এখন জালটা বন্ধ করে দিয়ে ফাইনাল ধাপে চলে যাব। আপনি চাইলে কিন্তু এভাবেও খেতে পারবেন, এটা অসাধারণ লাগে। আমি এখন মাংসটা বাগার দেব। আমার মা যেভাবে দিত ঠিক সেইভাবেই দেব, স্বাদটা অসাধারণ হওয়ার জন্য। আমি পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি। এখন যে ফোড়নটা দেব এটা এই রেসিপির অন্যতম সিক্রেট। এই ফোড়নের পর মাংসের ঘ্রাণ আর স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। কয়েকটি শুকনো মরিচ দিচ্ছি। মরিচের ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নেব। এখন জিরা ফোড়ন দিচ্ছি 1 চামচ। 10 সেকেন্ড ভেজে নেব। সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। প্রথমে অল্প করে মাংস নেব। এখন এই মাংসটুকু দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দেবো। জালটা একদম লোতে থাকবে। ঢাকনাটা উঠিয়ে নেব। এখন হালকা করে নাড়াচাড়া করে দেব। অসাধারণ একটা ঘ্রাণ বেরিয়ে এসেছে। এখন আস্তে আস্তে সব মাংসগুলো দিয়ে দেব। সব দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। নিচ থেকে উপরে, উপর থেকে নিচে একদম ভালোভাবে মিশিয়ে নেব। ফোড়নের যে একটা ঘ্রাণ সুন্দরভাবে ভেসে উঠেছে, সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন কয়েকটি কাঁচামরিচ দিলাম একদম ফ্রেশ ফ্লেভারের জন্য। পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিলাম। মাংস যদি 1 বছর পর্যন্ত খেতে চান তাহলে প্রতিদিন একটু একটু করে গরম করে খাবেন, স্বাদ ইনশাল্লাহ ঠিক থাকবে। আপনারা চাইলে এই পর্যায়ে 1 টেবিল চামচ ঘি দিতে পারেন। আমার মাংসে প্রচুর পরিমাণে তেল আছে, ওই জন্য দিলাম না। যেভাবে রান্না করেছি একটুও গন্ধ নেই। এখন জালটা বন্ধ করে দেব। 10 মিনিট দমে রাখবো। এই 10 মিনিটের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা রান্নায় ছড়িয়ে যাবে, রান্নাটা অসাধারণ লাগবে। ফিরে এলাম 10 মিনিট পরে। অপূর্ব কালার হয়েছে, অসাধারণ এক কথায়। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন কিভাবে বহুদিন ফ্রিজে থাকার পরেও আমি এত সুন্দরভাবে তৈরি করলাম, যার কালারটা এত সুন্দর হলো, যার ঘ্রাণটা এত সুন্দর হয়েছে। যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন কত অসাধারণ হয়েছে এই গরুর মাংসের ভুনা। আমার বিশ্বাস ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে। যেমন গন্ধ নেই তেমনি অসাধারণ একটা ঘ্রাণ, আর মুখে দিলেই মিলে যাবে। তো এভাবে আপনারা তৈরি করবেন ফ্রিজে পড়ে থাকা মাংস, যা খেলে কেউ বুঝতেই পারবে না এটা বহুদিন ফ্রিজে ছিল। মনে হবে সদ্য আনা গরুর মাংস আপনি রান্না করেছেন। আজ এই পর্যন্ত।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।